হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভারতের ভূগোল এই অংশ থেকে ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ু সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে কিছু বৈশিষ্ট্য জেনে নেব এবং একটা বিষয় কি, ক্লাইমেটোলজির যে অধ্যায় থাকুক না কেন সেটা কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল একটা জায়গা। কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন তো আছেই, তার সাথে অনেক বিষয় কিন্তু কনসেপ্টগুলো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। যাই হোক, তো ভারতের ভূপ্রকৃতিটা এতটাই বিস্তৃত যে বিভিন্ন জলবায়ু, বিভিন্ন ধরনের জলবায়ু সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাওয়া যায়। এর ভাস্টনেস কিন্তু এর কারণ। এবং যে কোনো জলবায়ু অঞ্চলের মতোই ভারতবর্ষের জলবায়ু, সেটা তার অবস্থান, তার আকৃতি, তার ভূপ্রকৃতি এর উপর নির্ভরশীল। এবং মৌসুমি বায়ু এটা ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রণকর্তা। ভারতের জলবায়ুটা যে অবস্থায় আমরা দেখতে পাই তার জন্য মৌসুমি বায়ু কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। এই কারণেই আমরা ভারতকে মৌসুমি জলবায়ুর দেশও বলতে পারি বা বলে থাকি। কী কী সিজন দেখা যায় আমাদের ভারতবর্ষে? মূল 4টে সিজন রয়েছে। উইন্টার সিজন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, সামার মার্চ থেকে মে, মনসুন সিজন জুন থেকে সেপ্টেম্বর, আর রিট্রিটিং মনসুন বা বিদায়ী যেটা মৌসুমি জলবায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমি জলবায়ু, সেটা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দেখা যায়। তো এই দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু, সেটার উপর ভারতের এগ্রিকালচার নির্ভরশীল, যেটা অধিকাংশ মানুষের মূল পেশা। যখনই মৌসুমি বৃষ্টি স্বল্প হয় তখনই কিন্তু খরা দেখতে পাওয়া যায়। এরকম ধরনের প্রভাবগুলো, বড় বড় প্রভাবগুলো রয়েছে। রেনফল ডিস্ট্রিবিউশনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব ভারতের রেনফল কিন্তু সিজনাল, আনসার্টেন এবং আনইভেনলি ডিস্ট্রিবিউটেড। এটা সিজনাল অবশ্যই, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম বৃষ্টি হয়, সব সিজনে একরকম বৃষ্টি হয় না। এবং এটা আনসার্টেন, হঠাৎ বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টির পরিমাণটা কিন্তু কখনোই নির্দিষ্ট নয়। এবং আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, বিভিন্ন জায়গাতে কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়। রেনফল সব জায়গাতে সমান হয় না। আমরা মানচিত্র দেখব কোথায় কি হয় না হয়, সেটা আমরা ডিটেলে জানব। মেনলি পোর্স ডাউন ডিউরিং দ্য সাউথ ওয়েস্ট মনসুন পিরিয়ড। বৃষ্টিপাত মূলত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয় সেই সময়। কোয়ান্টিটির উপর ভিত্তি করে রেনফল কতটা পরিমাণ হয় তার উপর ভিত্তি করে আমরা মেজর রেনফল জোন, মোট 5টা রেনফল জোনে আমরা ভাগ করতে পারি ভারতবর্ষকে। 60 সেন্টিমিটারের কম বৃষ্টি কোথায় হয়? একেবারে লাদাখ অঞ্চলটা, এখানে পাঞ্জাব হরিয়ানার কিছুটা অংশ, রাজস্থানের অধিকাংশ এলাকা, গুজরাটের অধিকাংশ এলাকা এবং মধ্য দক্ষিণ ভারতের বেশ কিছুটা অঞ্চল, যেটা আমরা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে ফেলতে পারি। এটা সবথেকে কম বৃষ্টি হয় এই জায়গাটা। এবং এর একটা অন্যতম মূল কারণ হচ্ছে মৌসুমি বায়ুটা প্রবাহিত হয় হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টি হতে হতে যায়। তো পশ্চিম দিকে যখন পৌঁছায় গিয়ে তখন সেই বায়ুতে, মৌসুমি বায়ুর মধ্যে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর মধ্যে কিন্তু আর জলীয় বাষ্প অবশেষ থাকে না। সেই কারণে এখানে কিন্তু বৃষ্টি কম হয় পশ্চিম দিকে। এটা একটা অন্যতম কারণ। আর একটা কারণ হচ্ছে এই জায়গাগুলোতে কোনো আড়াআড়ি অবস্থিত পার্বত্য অঞ্চল নেই। আরাবল্লী যেটা রয়েছে সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দিক অনুসারে
সুতরাং সেখানে বাধা পেয়ে বৃষ্টি হওয়ার জায়গা নেই। একমাত্র হিমালয় পর্বতে বাধা পায় এবং তার সিস্টেমটা হচ্ছে পূর্ব দিকে বেশি বৃষ্টি হয়ে যায়, পশ্চিম দিকে যখনই বায়ু পৌঁছায় তখন আর বৃষ্টি হয় না। সেইটা হচ্ছে এর মূল কারণ। এর পরের জোনটাই আমরা দেখব, এর ঠিক পার্শ্ববর্তী অঞ্চলটাই দেখব 60 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয় সারা বছর জুড়ে, যেটা লাইট গ্রিন কালারে দেখতে পাচ্ছি আমরা। আর মূলত গাঙ্গেয় সমভূমি, উত্তর ভারতের কিছুটা অংশ, গাঙ্গেয় সমভূমি, মধ্য ভারতের বেশ কিছুটা অংশ, এটা আমরা 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে দেখি। আর যেটা সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 200 সেন্টিমিটার বেশি বৃষ্টি হয় সমগ্র পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল জুড়ে এবং উত্তর পূর্ব ভারত। এবং এই দুটো জায়গাতেই যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে সেখানেই কিন্তু বৃষ্টি অরণ্য দেখতে পাওয়া যায়। চিরহরিৎ বৃক্ষের বনভূমি এই দুটো জায়গাতে দেখতে পাওয়া যায়, ব্ল্যাক কালারে যেটা দেওয়া রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের রেনফল ডিস্ট্রিবিউশন ম্যাপ। আমরা যদি ভূপ্রকৃতি ভালো করে বুঝতে পারি, আমরা যদি মৌসুমি বায়ুর প্যাটার্ন ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা অনুমান করে নিতে পারি যে আমাদের মানচিত্রে কোথায় কীরকম ধরনের বৃষ্টিপাত হবে। 30 সেন্টিমিটার এর কম বৃষ্টিও কিন্তু কোথাও কোথাও হয়। সেটা কোথায়? কারাকোরাম রেঞ্জ, নর্দার্ন কাশ্মীর, ওয়েস্টার্ন কচ্ছ এবং রাজস্থান রিজিয়ন, যেটাকে আমরা থর মরু বলে থাকি, সেই জায়গাটা। তো কারাকোরাম রেঞ্জের এই অংশটা মানেই হচ্ছে এই লাদাখের এই জায়গাটা, সেখানে বৃষ্টি হয় খুব কম, আমরা বলি শীতল মরুভূমি। আর কাশ্মীরের উত্তর অংশ, কচ্ছ, পশ্চিম কচ্ছ, রাজস্থান, থর, এই জায়গাটা লো রেনফল 30 থেকে 60 সেন্টিমিটার অ্যানুয়াল বৃষ্টি হয়। জাস্কার, পাঞ্জাব হরিয়ানার অংশ, রাজস্থানের মধ্য রাজস্থান, পশ্চিম গুজরাট, রেন শ্যাডো এরিয়া, ওয়েস্টার্ন ঘাট, যেটা আমি রেন শ্যাডো এরিয়ার কথা বললাম। আর বাদবাকি এই যে অংশগুলো পাঞ্জাব হরিয়ানা সেন্ট্রাল, যেটা ম্যাপ দেখে আমরা স্টাডি করলাম এখানে, সেটাই বলা রয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেজর ফ্যাক্টর অ্যাফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ুর উপর কোন কোন বিষয়ের প্রভাব রয়েছে। পশ্চিমা জেট বায়ু, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জেট বায়ুতে আসবো, জেট বায়ু ডিটেল, কোন কোন জেট বায়ু কী জন্য কতটা বৃষ্টিপাতের জন্য দায়ী সেটা। আইটিসি জেডের উত্তর দিকে গমন, দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু, দক্ষিণ হেমিস্ফিয়ার যখন ক্রস করে ইকুয়েটরের অংশ তখন ডান দিকে ঘুরে যায়, সেটা একটা কারণ। ল্যাটিচিউডাল এক্সটেন্ট বা অক্ষাংশগত যে বিস্তার, ভারতবর্ষের যে অবস্থান, অক্ষাংশগত যে অবস্থান সেইটা। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করব, ভারতের অক্ষাংশগত বিস্তার কতটা, এক্স্যাক্ট কত ডিগ্রি থেকে কত ডিগ্রি নর্থের মধ্যে ভারতবর্ষ পড়ছে সেটা একটু বলুন। 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি। আর একটু প্রপার বলুন, শুধু 8 ডিগ্রি বললে হবে না, মিনিটটা আট বলতে হবে। ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। শুধু এটা বললে হবে না, বলবেন 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ঠিক আছে? শুধু ওই ফিগারটা মনে রাখার জন্য ঠিক আছে, কিন্তু অপশানে তো এর সাথে সাথে নানা রকম অপশান দেওয়া হবে। 8 ডিগ্রি 4 মিনিট, 8 ডিগ্রি 6 মিনিট, 8 ডিগ্রি 5 মিনিট, এরকম দেওয়া হবে। প্রপার এক্স্যাক্ট যতটা সেইটা কিন্তু মনে রাখবেন যে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট। আর আমরা যদি লঙ্গিটিউডাল এক্সটেন্ট বলি, ভারতের দ্রাঘিমাগত বিস্তার, সেইটা কত? 68 ডিগ্রি 60 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। ঠিক 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, এটা হচ্ছে লঙ্গিটিউডাল এক্সটেন্ট। তো এই দুটোই খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন, এগুলো থেকে তো বারবারই প্রশ্ন হয় এবং একদম বেসিক জিনিস আমাদের এটা কিন্তু মনে রাখতেই হবে। এটা হলো আর কি
সার্দার্ন সিজ, দক্ষিণ দিকে আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকটা পুরোটাই সমুদ্র, সেটা একটা কারণ। নর্দার্ন মাউন্টেন, অবশ্যই হিমালয় রয়েছে। হিমালয় যদি না থাকতো তাহলে ভারতবর্ষ পুরো সম্পূর্ণ ভারতবর্ষের মানচিত্র অন্যরকম হতো, কারণ বৃষ্টিপাত, মৌসুমি বৃষ্টি হতো না, প্রচণ্ড ঠান্ডা পড়তো শীতকালে, আরও অনেক রকমের সমস্যা, অনেক রকম পরিবর্তন হতো। এল নিনো এবং লা নিনা, আমরা প্রত্যেকটা আসবো টপিকগুলোতে। এল নিনো, লা নিনা সারা বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে, সাথে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। এবং ওয়েস্টার্লি, যেটা আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি, পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কি না শীতকালে উত্তর ভারত, উত্তর পূর্ব ভারতের জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আর ইস্টার্লি, যেটা তিব্বত মালভূমি তার উত্তাপের কারণে হয়, এবং জেট স্ট্রিম, জেট বায়ু। তো ওভারঅল এই ফ্যাক্টরগুলো ভারতের জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এবার ভারতের ইন্ডিয়ান মনসুনের কি ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য কি রয়েছে? ইউনিক ওয়েদার ফেনোমেনন, এটা একটা ইউনিক সিস্টেম। মৌসুমি জলবায়ু, এটা সারা বিশ্ব জুড়ে তো দেখা যায় না, স্পেসিফিক এই জায়গাতে দেখা যায়, এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সিজনাল রিভার্সাল অফ উইন্ড, নির্দিষ্ট সিজনে বিপরীত দিক থেকে বায়ু বিপরীত দিকে প্রবাহিত হয়। সাডেন অনসেট, সাডেন রেন স্টার্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ মৌসুমি বায়ু হঠাৎ করে বৃষ্টিপাতের সূচনা ঘটিয়ে দেয়। প্রবাহের সময় নির্দিষ্ট, কিন্তু বৃষ্টিপাত কতটা হবে, কোন সময় হবে, সেটা কিন্তু নির্দিষ্ট নয়। গ্র্যাজুয়াল অ্যাডভান্স, ধীরে ধীরে এটা এগিয়ে চলে। গ্র্যাজুয়াল রিট্রিট, এবং ধীরে ধীরে এর পশ্চাৎ অপসারণ হয়, প্রত্যাবর্তন হয়। এবং রিজিওনাল ভেরিয়েন্স আছে, টেম্পোরাল ভেরিয়েন্স আছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে এটা বিভিন্নভাবে প্রবাহিত হয় এবং তাপমাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। দেখুন এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুর যে প্রবাহ অঞ্চল সেটা দেখানো রয়েছে, এবং তার সাথে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন আইটিসিজেড এর অবস্থানটা দেখানো রয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি বাম দিকে, যেটা সেটা কিনা আমাদের উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সময়কালের অবস্থা। উত্তর পূর্ব মৌসুমি বায়ু, যেখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্জেন্স জোনটা কিন্তু কোথায় রয়েছে, এখানে ইকুয়েটর 0 ডিগ্রির অনেকটা দক্ষিণ দিকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স রয়েছে, জোন রয়েছে। তো এই দিকের বায়ুটা যথারীতি প্রবাহিত হয়ে কনভার্জেন্স জোনের দিকে চলে যায়, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি নিম্নচাপ অঞ্চল রয়েছে, সেখানে যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, যেটা সূর্যের দক্ষিণায়নের কারণে শীতকালে দক্ষিণ দিকে শিফট করে গেছে, কারণ সূর্য এই সময় দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, সেই কারণে এটা ইকুয়েটরে পুরোপুরি অবস্থিত না হয়ে ইকুয়েটর থেকে দক্ষিণ দিকে চলে গেছে। তো সেই কারণে নিম্নচাপ এখানে হওয়ার কারণে উচ্চচাপ থেকে বায়ু প্রবাহিত হয়ে নিম্নচাপের দিকে যায় নিয়ম অনুসারে। তো সেই কারণে শীতকালীন বায়ু প্রবাহটা উত্তর পূর্ব দিক থেকে হয়। আর গ্রীষ্মকালে আইটিসিজেড উত্তর দিকে সরে যায়, অর্থাৎ যেখানে সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, সেই সময় আইটিসিজেডটা কিছুটা উত্তরে সরে যায়। তখন এই জায়গাতে নিম্নচাপ বিরাজ করে আইটিসিজেডের আশপাশে, তখন উচ্চচাপের বায়ু এখানে প্রবাহিত হওয়া শুরু হয়, এবং ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধেটা ডান দিকে বেঁকে যায়। তো যেটা আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের সূচনা হিসেবে দেখি, যদিও এটা খুব একটা সাধারণ আইডিয়া, সাধারণ এটা বিষয়বস্তু। এখানে জেট স্ট্রিমের অনেক কার্যকলাপ রয়েছে, কিন্তু আইটিসিজেডের অবস্থানটা যে সরে যায় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে গ্রীষ্মকালে এবং শীতকালে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন এইভাবে সরে যায়। হ্যাঁ বলুন। বলছি আইটিসিজেড এটা সরে যায়, তার কারণগুলো কি কি হতে পারে? এই যে বললাম আইটিসিজেড সরে যাওয়ার কারণ হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। সূর্য গ্রীষ্মকালে
উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে শীতকালে দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে। যদিও আমরা গ্রীষ্মকাল শীতকাল এই ধারণাটা কিন্তু উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের সাপেক্ষে আলাদা আলাদা। আমাদের উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, আমাদের উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল। কারণ একটাই, সূর্য তখন উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় যখন আমাদের এখানে গ্রীষ্মকাল, সূর্য যখন দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তো যখনই এই সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন হচ্ছে তখনই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেখানে নিম্নচাপটা প্রপার নিম্নচাপটা অবস্থান করে, যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই জায়গাটা সেটা কিন্তু স্থানটা পরিবর্তন করে। এবং আরও স্পেসিফিক্যালি যদি আমরা যাই যে এটা কেন সরে যায়, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন কেন হয়, এটা বলুন তো, এই কনসেপ্টটা থাকা উচিত। সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন কেন হয়? কারণ স্যার পৃথিবী যেহেতু হেলে অবস্থান করছে তাই হ্যাঁ, কতটা উত্তরায়ণ এবং কতটা দক্ষিণায়নটা কতটা তাই। তার নিরক্ষীয় তলের সঙ্গে 23.5 কোণে হেলে অবস্থান করে। 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি। হ্যাঁ, 66.5 ডিগ্রি। তো এই যে হেলে অবস্থান, এবং এই হেলে অবস্থান করার কারণে পৃথিবী যখন তার পরিক্রমণের সময়কালে হেলে অবস্থান করছে তখন কোন স্যার, পৃথিবী তো তার নিরক্ষীয় তলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে আর কক্ষপথের সঙ্গে হ্যাঁ 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান হ্যাঁ, করে। আপনি আপনি কি নিরক্ষীয় তলের কথাটা প্রপার বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা ইন জেনারেল, কারণ দেখুন আমরা যখন এই ঋতু পরিবর্তনের যে বিষয়টা আসে তখন কিন্তু কক্ষপথের বিষয়টা আসে, যেটা আমি এইমাত্র বলছিলাম যে কক্ষপথ, পৃথিবী যখন তার নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে তখন যে দিকটা সূর্যের সামনের দিকে হেলে থাকে, কারণ 66.5 ওই যে হেলে থাকা কক্ষতলের সাপেক্ষে, সেটা কিন্তু ফিক্সড। এবং কখনো সেটা উত্তর গোলার্ধটা সূর্যের সামনের দিকে যাচ্ছে, কখনো দক্ষিণ গোলার্ধটা সূর্যের সামনের দিকে যাচ্ছে, কারণ সূর্য তো স্থির। পৃথিবীর এই হেলে যাওয়ার যে কারণ, হেলে ঘোরার যে কারণ, সেই কারণে এটা কিন্তু শিফটিংটা হয়। এবং সেই শিফটিং হওয়ার সাথে সাথে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন হয় এবং আমাদের সারা পৃথিবীর জলবায়ুর ওপর একটা সবথেকে বড় প্রভাব পড়ে। কখনো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, কখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এটা কিন্তু নির্ণয় হয় ঠিক এইগুলোর ওপর ভিত্তি করে। তো যদি পৃথিবী একেবারে স্ট্রেট থাকতো, সোজা নিজের কক্ষের উপর একদম স্ট্রেট, তাহলে কিন্তু এরকম ধরনের পরিবর্তন আমরা দেখতে পেতাম না। যেখানে যা জলবায়ু থাকতো সেখানে সেই জলবায়ুটাই সারা বছর থেকে যেত এবং পৃথিবীতে প্রাণের যে অস্তিত্ব, যে বৈচিত্র্য, সেই সংখ্যা, সেটা কিন্তু অনেক পরিমাণ কমে যেত। যাই হোক, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইটিসিজেডের অবস্থান পরিবর্তন হচ্ছে আমাদের মৌসুমী জলবায়ুর সাথে সাথে, এটা জেনে রাখবেন। এবং এই জিনিসটা কিন্তু এখানে ঘটে থাকে বা এর একটা প্রভাব রয়েছে। এবং মৌসুমী জলবায়ুর যে সূত্রপাত, মৌসুমী জলবায়ুর মৌসুমী বায়ুর প্রবাহের উৎপত্তি, সেই সংক্রান্ত অনেক মতবাদ আছে। মৌসুমী বায়ুটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা অন্যান্য মৌসুমী বায়ু, সেটা মৌসুমী বায়ুর সাথে ঠিক প্রপার টাইমে মৌসুমী বায়ুটা কেন ভারতবর্ষের উপর দিয়ে বা ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়, সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন তত্ত্ব রয়েছে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু সর্বজন সমর্থিত কোনো নির্দিষ্ট মতামতে আসা যায়নি। অধিকাংশ সমর্থিত যে মতবাদ সেটা জেট স্ট্রিম মতবাদ। জেট স্ট্রিম প্রবাহের সাথে মৌসুমী জলবায়ুর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তো আমরা এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত, এই চারটে ঋতুতে মৌসুমী বায়ুর শিফটিংটা কীভাবে হয়, কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, কারণ এটাকে স্টাডি করলে আমরা সারা ভারতবর্ষের জলবায়ু সম্পর্কে ওভারঅল একটা ধারণা পাবো, কারণ সারা বছর ধরে এই বৈশিষ্ট্যগুলোই দেখতে পাওয়া যায়। তো প্রথমে গ্রীষ্মকাল, সামার মনসুন ইন ইন্ডিয়া, এই জায়গাতে সাউথ ওয়েস্ট মনসুনের কিন্তু একটা বড় গুরুত্ব রয়েছে। কি হয় এখানে, আইটিসিজেডটা উত্তর দিকে সরে যায়, যেটা বললাম গ্রীষ্মকাল মানেই আইটিসিজেডটা উত্তর দিকে সরে যাবে, কারণ সূর্যের উত্তরায়ণ হচ্ছে। দক্ষিণ পূর্ব
আয়ন বায়ু ইকুয়েটর ক্রস করবে এবং ভারতে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হবে, যেটা মৌসুমী বায়ুর খুব সাধারণ একটা চিত্র, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আইটিসির উপর দিকে সরে গেছে, ট্রেড উইন্ডটা ক্রস করছে এবং তার সাথে সাথে এটা উত্তর দিকে ঘুরে গিয়ে এটা প্রবাহিত হচ্ছে ভারতবর্ষের উপরে। এই ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আর কি, ইস্টার্লি জেট স্ট্রিম, এর সাথে একটা সম্পর্ক রয়েছে। পূবালি জেট বায়ু, ভারতবর্ষে যখনই গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মকাল আসার সাথে সাথে পূর্ব দিক থেকে ঊর্ধ্বাকাশে ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে 12 কিলোমিটার উচ্চতায় পূর্ব দিক থেকে একটা বায়ু প্রবাহের সূত্রপাত হয়, যেটাকে আমরা পূবালি জেট বায়ু বলি, ইস্টার্লি জেট স্ট্রিম বলি। জেট বায়ু সাধারণত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, কিন্তু এই পূবালি জেট পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। তো পূবালি জেট বায়ুর আগমন, পূর্ব দিক থেকে আগমন ঊর্ধ্বাকাশে, এটা গ্রীষ্মকালের সূচনাতে আমরা দেখতে পাই এবং বর্ষাকাল আস্তে আস্তে এটাই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চালনার একটা অন্যতম কারণ। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখাতে ভাগ হয়ে যায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং ভারত মহাসাগরে আরব সাগরীয় শাখা, বঙ্গোপসাগরীয় শাখা, এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। এখানে এবং এই যে বায়ু প্রবাহের দিক, এটা দেখলে একটু ভালো করে বুঝতে পারবেন। আরব সাগরীয় শাখা এটা পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খায়, পশ্চিমঘাট পর্বতে বাধা পায়, যেটা আমরা দেখলাম। পশ্চিমঘাট পর্বত হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মধ্যে অন্যতম, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টি এখানে হয়ে থাকে। এর কারণই হচ্ছে যখন জলীয়বাষ্পটা প্রবেশ করছে ভারতবর্ষে, জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা, কারণ সারা সমুদ্র থেকে বাষ্পীভূত বায়ুটা কিন্তু এখানে রয়েছে, প্রচুর জলীয়বাষ্প তার মধ্যে রয়েছে এবং এখানে কি হচ্ছে, পর্বতে বাধা পাচ্ছে। পর্বতে বাধা পেয়ে কি হচ্ছে, উপরে উঠে ঠান্ডা হচ্ছে, শিশিরাঙ্কে পৌঁছালে কি হবে, বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প অতিরিক্ত রয়েছে, কারণ বায়ুর একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে, তারপর আর জলীয় বাষ্প সে ধরে রাখতে পারে না। যত বায়ু ঠান্ডা হয় তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু কমতে থাকে। তো সেই পরিমাণটা যখন ছাপিয়ে যায়, যত ঠান্ডা হতে থাকে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে। তো যখনই শিশিরাঙ্কে পৌঁছালো মানে তার অতিরিক্ত যে জলীয় বাষ্প, বায়ুর মধ্যে অতিরিক্ত জলীয় বাষ্প, সেটা কোনো ধূলিকণাকে আশ্রয় করে জলকণায় পরিণত হয়। এবং এই পাহাড়ের অবস্থান কেন জরুরি, যদি বলা হয় যে এই যে বৃষ্টি হচ্ছে, পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের অবস্থানটা কেন জরুরি, তাহলে স্পেসিফিক উত্তরটা কি হবে? পাহাড়ের অবস্থান থাকলে কি এমন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে? পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টি হচ্ছে? কি হচ্ছে ঘটনাটা? স্যার, পাহাড় রয়েছে বলেই ওই জলীয় বাষ্পযুক্ত বাতাসটা গিয়ে পাহাড়ে ধাক্কা খাচ্ছে এবং শৈলতক্ষে বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ে ধাক্কা খেয়ে কি শৈলতকে বৃষ্টিপাত হয়? মানে বায়ুটাই কি বৃষ্টিপাত ঘটাচ্ছে? পাহাড়ে ধাক্কা খেয়েছে তো হয়েছেটা কি? পাহাড়ে ধাক্কা খেলো বলে তার মধ্যে যে মানে কি হলো, তাতে পাহাড়ে ধাক্কা খেয়ে কি হলো, বৃষ্টি কেন হচ্ছে? বা আমরা বলছি এই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে, তখন নিয়ে যাওয়ার সময় ওইখানে যে পাহাড়ে ধাক্কা খাচ্ছে তখন ওই বৃষ্টিটা হচ্ছে। না, জলীয়, তার মানে কি জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা খেলে বৃষ্টি হবে? তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু তো আমাদের ঘরবাড়ির উপরে ধাক্কা খায়, সমুদ্রের উপরে যে ঘরবাড়ি আছে, সমুদ্রের পরে উপকূল অঞ্চলে যে ঘরবাড়ি আছে, ঘরবাড়িতে তো ধাক্কা খায়, তো বৃষ্টি হয় না কেন? ঘরবাড়িতে ধাক্কা খেয়েও তো বৃষ্টি হতে পারতো। দেখুন এইখানে এই স্যার, পাহাড়ের ওই অঞ্চলে তাপমাত্রাটা কম থাকছে, সেজন্যই ওই বাতাসটা না, জলীয় বাষ্পযুক্ত পাহাড়ে বাতাস। ওই অঞ্চলের তাপমাত্রা কম থাকছে না, কারণ দেখুন জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা তো আসছে সমুদ্রের উপকূল অঞ্চল ধরে আসছে, আসার পর পাহাড়ে সেটা বাধা পাচ্ছে, বাধা পেলে সেটা কি হবে, সেই বায়ুটা ওপর দিকে উঠবে, পাহাড় বেয়ে ওপর দিকে উঠবে, কারণ বায়ুর নিয়ম হচ্ছে প্রবাহিত হওয়া, মাটির নিচে তো প্রবাহিত হতে পারবে না, তাহলে সে ওপরের দিকে ফাঁকা রয়েছে, ওপর দিকে উঠবে, পাহাড়ে ধাক্কা খেয়ে সে ওপর দিকে উঠবে।
এবার ওপর দিকে উঠলে কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওপর দিকে উঠলে সহজ ভাষায় যেটা প্রথম হবে সেটা হচ্ছে ঠান্ডা হবে বায়ুটা, তাই তো? কারণ উপরের তাপমাত্রা কম। প্রতি কিলোমিটারে কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে আমাদের ট্রপোস্ফিয়ারে? 6.5 6.4 হ্যাঁ, ডিগ্রি 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমছে এই হারে। তাহলে এই যে তাপমাত্রা কমছে, ওপর দিকে উঠছে মানে তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমলে কি হবে? তাপমাত্রা কমলে যে বায়ুটা আছে সেই বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যাবে, কারণ তাপমাত্রা কমলে বায়ুর ঘনত্ব কমে, বায়ুটা সংকুচিত হবে। বায়ুটা সংকুচিত হবে, বায়ুর অণুগুলোর মধ্যে দূরত্বটা কমে যাবে। তখন একটা ঘটনা ঘটবে কি, বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা কমে যাবে, কারণ সে সংকুচিত হয়ে গেছে, তার মধ্যে আর বেশি জলীয় বাষ্প রাখার ক্ষমতা কমে গেছে। ঠান্ডা হওয়ার মানেই হচ্ছে এটা। বায়ু যদি ঠান্ডা হয়, প্রচুর প্রচুর ঠান্ডা হয়, তাহলে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যাবে। এখন যেহেতু সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প সেই বায়ুটা নিয়ে এসেছিল, তার মানে সেই যখনই ঠান্ডা হচ্ছে তখন সেই জলীয় বাষ্প তার মধ্যে প্রচুর আছে, চট করে সেই জলীয় বাষ্পটা কী হবে, ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হবে। মেকানিজমটা হচ্ছে ঠান্ডা হওয়া, এবং ঠান্ডা হওয়ার কারণেই সেটা ঘনীভূত হয়ে মেঘে পরিণত হবে, কারণ আর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তার মধ্যে থাকছে না। সেই অতিরিক্ত জলীয় বাষ্পটা বাষ্প থেকে জলকণায় পরিণত হয়ে যাচ্ছে, তখন মেঘ তৈরি হচ্ছে। তারপরে তো বৃষ্টি হবে। ধাক্কা খেলেই কি বৃষ্টি হবে? ধাক্কা খেলে বৃষ্টি হবে না। ওপর দিকে উঠে ঠান্ডা হচ্ছে, এটা হচ্ছে মেকানিজম, এটা হচ্ছে কারণ, মূল কারণ, আসল কারণ হচ্ছে ঠান্ডা হওয়া। যদি প্রচুর ঠান্ডা থাকতো, যদি ভূমিভাগেই প্রচুর ঠান্ডা থাকতো, তাহলে বায়ুকে ওপরে উঠতে হতো না, এমনিই বৃষ্টি হয়ে যেত, তাই না? ভূমিভাগে তো বৃষ্টি হয় না। ভূমিভাগে কি হয়? শীতকালে শিশির জমে, কুয়াশা জমে। কেন? কারণ ভূমিভাগের বায়ুতে জলীয় বাষ্প আছে, শীতকালে তাদের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা অনেক কমে যায়। স্বাভাবিক, কারণ সেই বায়ুটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বায়ু ঠান্ডা হওয়া মানেই তার মধ্যে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যাবে। তখনই সেই অতিরিক্ত জলীয় বাষ্প তার মধ্যে যেটা আছে সেইটুকু, সেটা কোনো কোনো ধূলিকণাকে আশ্রয় করে, কোনো না কোনো ধূলিকণাকে আশ্রয় করে জলকণায় পরিণত হবে। এখন ঊর্ধ্বাকাশে মেঘ তৈরির মেকানিজম আলাদা। সেখানে জলকণাগুলো একটার সাথে একটা জুড়ে গিয়ে বড় মেঘ তৈরি করে, তারপরে বৃষ্টি হতে পারে। যদি আমাদের ভূপৃষ্ঠেও সেরকম সুযোগ থাকতো, সেই পরিমাণ পরিস্থিতি থাকতো, তাহলে আমাদের নিচেও ভূপৃষ্ঠেও মেঘ তৈরি হতে পারত। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল মেকানিজম। এই কারণে কিন্তু পাহাড়ের অবস্থান, পর্বতের অবস্থান জরুরি। পর্বতের অবস্থান না হলে শীতলীকরণের সুযোগ ঘটে না। এবং এটা, এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, যে শিশিরাঙ্ক, ডিউ পয়েন্ট, যে তাপমাত্রায় নামলে কোনো বায়ু অতিরিক্ত জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার সুযোগ পায়, সেই নির্দিষ্ট তাপমাত্রাটাকে সেই বায়ুর শিশিরাঙ্ক বলা হয়। এটা কিন্তু ফিক্সড নয়, শিশিরাঙ্ক কোনো ধ্রুবক নয়, কোনো নির্দিষ্ট টেম্পারেচার নয় যে এত টেম্পারেচার হলে তারপরে শিশিরাঙ্ক। কারণ ডিফারেন্ট বায়ুতে ডিফারেন্ট টাইপের জলীয় বাষ্পের পরিমাণ থাকে। এক একটা বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এক এক রকমের হয়, টেম্পারেচারের নামা এক এক রকমের হয়। তো যে তাপমাত্রাতে সেটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হচ্ছে, যে তাপমাত্রাতে বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, যে তাপমাত্রাটাকে, সেইটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক, ডিউ পয়েন্ট টেম্পারেচার। তারপরে সেটা জলকণায় পরিণত হবে। তো এই কারণেই আমাদের হিমালয় আছে বলে এখানে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা সাথে সাথেই বৃষ্টি ঘটিয়ে দিল, কারণ পুরো পশ্চিম উপকূল জুড়ে পশ্চিমঘাট পর্বত রয়েছে। তো পশ্চিমঘাট পর্বত ধাক্কা খেলো, যেদিকে যে ঢালে ধাক্কা খেয়েছিল সেইখানেই মেঘ তৈরি হয়ে গেল, তার উপরে বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে, একেবারে চরম লেভেলে বৃষ্টি, ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো বৃষ্টি। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এই বৃষ্টিটা হলো। আমরা বলছি প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢাল যেখানে বৃষ্টিটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতে। এবার তারপরে বায়ুটা যখন পাহাড় পার করে উল্টো দিকে যাচ্ছে, কারণ বায়ুর নিয়ম হচ্ছে বায়ু প্রবাহিত হবে, সে পাহাড়ের উপরে উঠে গেছে, তারপরে সে সামনের দিকে যাবে, প্রবাহ হবে। তো সামনের দিকে যাবে, তাহলে পাহাড় পার করে
ওই পারে যাবে, অনুবাদ ঢালে চলে যাবে। এখন যখন ওখানে গেল তখন তার মধ্যে আর সেই অতিরিক্ত জলীয় বাষ্পটা নেই, কারণ সেটা অলরেডি মেঘ হয়ে বৃষ্টি হয়ে গেছে। তাহলে ওপারে গিয়ে তার মেঘ তৈরির আর ক্ষমতা নেই। সেই জন্যে এই পূর্ব দিকের অংশে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে, সেখানে কিন্তু আর সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না, আমরা বলছি বৃষ্টির ছায়া অঞ্চল। যে কারণে আমরা এইখানে এই যে জায়গাটা, এই যে ইয়েলো কালারের এই যে জায়গাটা, এখানে কিন্তু বৃষ্টি অনেক কম হয়। কেন হয়? শুকনো এটা কেন? কারণ উল্টো দিকে চলে যাচ্ছে যখন, সেই জলীয় বাষ্প কিন্তু আর থাকছে না যাতে করে সেটা মেঘ ফর্ম করতে পারে, জলীয় বাষ্প কমে যাচ্ছে। এইটা কারণ। তাহলে এই ঘটনা এখানে ঘটছে। আর বঙ্গোপসাগরীয় শাখা, সেটাও এখানে একই মেকানিজম। সেটা যখন হিমালয় পর্বতে ধাক্কা খাচ্ছে তখনই কিন্তু সেখানে বৃষ্টি শুরু হচ্ছে। যখন আমাদের এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বা আরও আশপাশের অঞ্চলের উপর দিয়ে যখন যাচ্ছে তখন বৃষ্টি হচ্ছে না, হচ্ছে তখনই যখন হিমালয় ধাক্কা খাচ্ছে, সেটা খেয়ে ওপর দিকে উঠে বেগ হয়ে বৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের উত্তরবঙ্গে প্রথম বৃষ্টি শুরু হয় যখন আমাদের মৌসুমি বায়ু আসে। আমাদের পশ্চিমবঙ্গে যখন মৌসুমি বায়ু আসে, পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু বৃষ্টি হওয়া, মৌসুমি বায়ু প্রবেশের সময়টা কোন সময় বলতে পারবেন? কোন সময় নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু? স্যার 1 জুন। না, পশ্চিমবঙ্গে বলছি। স্যার 12ই জুন। হ্যাঁ, মোটামুটি 10 থেকে 12ই জুন এটা প্রবেশের সময়। 1 জুন হচ্ছে কেরালাতে প্রবেশ করে। ওই যে আরব সাগরীয় শাখা কেরালা ভারতের মূল ভূখণ্ডে প্রথম ধাক্কা খাচ্ছে, ঠিক আছে। আর মে মাসের মোটামুটি 14-15 তারিখ নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু চলে আসে, কারণ সেটা অনেক আগে, আরও নিচের দিকে রয়েছে। 1 জুন হচ্ছে কেরালা ভারতে প্রবেশ করছে, মানে কেরালাতে প্রথম, ফার্স্ট, তার মানে ভারতে প্রথম। আর 10 থেকে 12 জুনের মধ্যে পশ্চিমবঙ্গে সেটা বৃষ্টি সূত্রপাত ঘটায়, কিন্তু প্রথমে হয় উত্তরবঙ্গে, হিমালয়ের পাদদেশে, বক্সা দুয়ার ওই সব জায়গাগুলোতে প্রথমে বৃষ্টি শুরু হয়। তারপর সেটা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে আসে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মনসুন অনসেট এইখানে দেখানো আছে। 1 থেকে 15 জুলাই কোথায় প্রবেশ করে, 1 জুন কোথায় প্রবেশ করে, 1 জুন থেকে 5 জুন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। 5 জুন থেকে 10 জুন, 10 জুন থেকে 15 থেকে তারপরের অংশটা, তারপরে এই অংশটা জুলাই পর্যন্ত, জুলাই 15 পর্যন্ত সারা ভারতবর্ষে পৌঁছে যায়। অর্থাৎ এই 1 জুন থেকে 15 জুলাই সারা ভারতবর্ষ ঘুরতে মৌসুমি বায়ুটা কিন্তু এত সময় লাগে, প্রায় 1.5 মাস ছড়িয়ে পড়তে সময় লাগে পুরো ভারতে। মোটামুটি 1 মাসের মধ্যে সারা ভারতে অধিকাংশ অঞ্চলে পৌঁছে যায়, বাকিটুকু 15 জুলাই এর মধ্যে পৌঁছে যায় পশ্চিম দিকে। প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবো আমরা, প্রথমে আমাদের পূর্ব দিকগুলোতে বেশি পৌঁছাচ্ছে, তারপরে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে সেটা। এবার উইথড্রল। আগস্ট মাস থেকে এটা মৌসুমি বায়ুটা পশ্চাদপসারণ শুরু করে। ধীরে ধীরে সেপ্টেম্বর মাস যেতে যেতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা দুর্বল হয়ে পড়ে। নভেম্বর নাগাদ এটা কিন্তু সম্পূর্ণ ভারত থেকে বিদায় নেয়। 1 সেপ্টেম্বর থেকে শুরু করে ধীরে 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 আমরা দেখব এটা পশ্চাদপসারণ শুরু করছে, এবং 15 নভেম্বর ডিসেম্বর এই সময় আস্তে আস্তে সারা ভারত থেকে বিদায় নিচ্ছে। তো এই যে অংশটা 15 নভেম্বর থেকে 1 ডিসেম্বর, এই জায়গাতে কিন্তু শীতকালীন বৃষ্টি হয়। এই জায়গাতে আমরা জানি করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয় এবং প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। দেখুন আরব সাগরীয় শাখার আরেকটু ক্লিয়ার পাথ দেখানো আছে।
পশ্চিমঘাটের অবস্থান দেখানো আছে, পশ্চিমঘাটে ধাক্কা লাগছে, পশ্চিমঘাটে বৃষ্টি হচ্ছে, তারপর কিছুটা সাতপুরা বিন্ধু অঞ্চলে কিছুটা অল্প পরিমাণ, এবং বাকিটা কিন্তু আরাবল্লী। এবং যেহেতু আরাবল্লী একেবারে মৌসুমি বায়ুর প্রবাহের দিকের সাথে পুরোপুরি একই দিকে অবস্থান করে, এবং আরাবল্লীর যেহেতু উচ্চতাটা খুবই কম, সে কারণে এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সুযোগ নেই। এই জন্যে রাজস্থান বা এই আশপাশের অঞ্চল এখানে কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আমরা জানি কি, পুরা জলবায়ু বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি যে রাজস্থান কিন্তু বর্তমানে যেরকম মরু অঞ্চল সেরকম একসময় ছিল না, একসময় সেরকম ছিল না। এটা জলবায়ু পরিবর্তন বিভিন্ন কারণে এটা হয়েছে। মোটামুটি 35-40 বছরের মধ্যে জলবায়ু বেশ কিছু পরিবর্তন হয়, স্থানীয় কারণ থাকে বা সামগ্রিক জলবায়ু পরিবর্তনের একটা কারণ থাকে সারা বিশ্বে, এটা ন্যাচারাল ঘটনা। যাই হোক, বর্তমানে বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটা ম্যানমেড, কিন্তু ন্যাচারালি জলবায়ু কম বেশি পরিবর্তন হয়। তো বঙ্গোপসাগরীয় শাখা এইভাবে প্রবেশ করছে। ছোটনাগপুর প্লেটো অঞ্চল, ইস্টার্ন ঘাটে খুব সামান্য, কারণ ইস্টার্ন ঘাটের উচ্চতা খুবই কম, এমন কিছু বেশি নয় যেখানে প্রচুর বৃষ্টি হবে। মূল বৃষ্টিটা হয় এখানে, হিমালয়টা দেখানো নেই, কিন্তু হিমালয়ের ধাক্কা খেয়ে মূল বৃষ্টি পরিমাণটা হয়। আচ্ছা, জেট স্ট্রিমের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম এই যে প্রবাহিত হচ্ছে, সারা পৃথিবীর ওপর দিয়ে জেট বায়ুর প্রবাহের পথটা দেখানো আছে, এবং প্রত্যেকটা আমরা দেখব কি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। সারা পৃথিবী জুড়ে জেট বায়ু প্রবাহিত হচ্ছে 12 কিলোমিটার উপরে, প্রচণ্ড বেগবান বায়ু, তাকে আমরা জেট বায়ু বলি। তো পোলার জেট স্ট্রিম, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, সাবট্রপিক্যালের দুটো অবস্থান, একটা শীতকাল একটা গ্রীষ্মকাল, সেটা দেখানো আছে, আর হচ্ছে নিচের পোলার জেট স্ট্রিমটা। তো এই যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, শীতকালে এটা কিন্তু কিছুটা দক্ষিণ দিকে সরে আসে, এবং সেটা হিমালয় পার্বত্যের অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় শীতকালে, ঠিক হিমালয় পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, এবং সেইখান থেকে, সেটা তো উপরের বায়ু, কিন্তু সেখান থেকে বায়ু নিমজ্জিত হয়, সেখান থেকে বায়ু কিছুটা নিচে নামে, এবং সেই অত উচ্চতার ঠান্ডা বায়ু সেটা নিচে নেমে আমাদের উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যেটাকে আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলি। একবারে জেট স্ট্রিমের সাথে সরাসরি সম্পর্ক সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের সাথে। বা আমরা এটাকে উপক্রান্তীয় জেট বায়ু বলি। এটা এইভাবে ঘুরে যায়, উপর থেকে বায়ু নিমজ্জিত হয়, জেট বায়ু থেকে বায়ু নিচের দিকে নেমে সেটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, আমরা বলি উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, এবং প্রচণ্ড ঠান্ডা বায়ু সেটা প্রবাহিত হয়, সারা ভারতবর্ষ জুড়ে শীতকাল বিরাজ করে, এটাই বলা আছে এখানে। এই যে দক্ষিণ দিকে সরে এসছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটা, দক্ষিণ দিকে সরে এসছে শীতকালে, এবং সেটা থেকে বৃষ্টিপাতটা হচ্ছে। এটা হলো। আর পূবালি বায়ুর কথা আমি আগে আলোচনা করেছি যে গ্রীষ্মকালে পূবালি বায়ু প্রবাহিত হয় পূর্ব দিক থেকে, পূবালি জেট বায়ু ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হয়, এবং সেখান থেকে বায়ুটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে দুটো জেট বায়ুর কথা মনে রাখবেন, একটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, উপক্রান্তীয় জেট বায়ু, এবং পূবালি বায়ু বা ইস্টার্লি জেট স্ট্রিম। এই দুটো জেট স্ট্রিম আমাদের শীতকালীন মৌসুমী বায়ু এবং গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, এই দুটোর প্রধান নিয়ন্ত্রণকর্তা। কি ঘটনা ঘটে সেটা বললাম, বুঝতে পেরেছেন আশা করছি, না বুঝতে পারলে একটু বলবেন। জেট বায়ু দুটো বোঝা গেছে, একটু জানাবেন আমাকে। হ্যাঁ স্যার।
এবার ভারতবর্ষ জুড়ে ট্রপিক্যাল সাইক্লোন হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত হয় ভারতবর্ষে। আমরা বলি এই সাইক্লোন আসছে, ওই সাইক্লোন আসছে, বিভিন্ন দেশ থেকে এর নামকরণগুলো করা হয়ে থাকে। তো কেন সাইক্লোন তৈরি হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত ভারতবর্ষে কেন তৈরি হয়, বা তৈরি হলে কোন সময়টা তৈরি হয়, একটু বলুন, কি জানা আছে সেটা বলুন, তারপরে আমি ফার্দার আলোচনা করব। আরব সাগরের বঙ্গোপসাগরে হয় তৈরি। বঙ্গোপসাগর তৈরি হয়, হঠাৎ কিন্তু নিম্নচাপ সৃষ্টি হলে। খুব খুব জেনারেলাইজড কথা এটা। নিম্নচাপ কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়? নিম্নচাপ তো সবসময়তেই গ্রীষ্মকালে হচ্ছে। প্রপার সারা ভারতবর্ষ জুড়েই কি ক্রান্তীয় ঘূর্ণবাত হয়? হলে কেন হয়? স্যার শরৎ হ্যাঁ বলুন। আর শীতকালেই ঘূর্ণবাতটা বেশি হয়, শরৎ আর শীতে। শীতকালে হয়, তাই কি? মানে স্যার ঘূর্ণবাত যেটা সৃষ্টি হচ্ছে সেটা তো আমরা পড়েছি যেটা শরৎকালে আর শীতকালেই তো সেই মানে মেকানিজমটা শরৎকাল, হ্যাঁ হচ্ছে। শরৎকালটা ঠিক আছে, কিন্তু শীতকাল আমরা ঠিক প্রপার বলতে পারি না, কারণ ঘূর্ণবাত সৃষ্টির, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির কিছু শর্ত আছে। আমাদের সি সারফেস টেম্পারেচার সেটা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হতেই হয়। প্রপার যেটা শীতকাল, সেই শীতকালে কিন্তু হয় না। মানে আমরা ডিসেম্বর যদি ধরি, সেখানে সেই ডিসেম্বরে কিন্তু হবে না, নভেম্বর পর্যন্ত হতে পারে, মিড নভেম্বর পর্যন্ত হতে পারে শরৎ। শরৎ এবং তারপরের কিছুটা অংশ, পুরোপুরি কিন্তু আমরা শীতকাল বলতে পারি না। পুরোপুরি শীতকাল বললে সেটা ভুল, কারণ তাহলে নিম্নচাপ তৈরি, মেঘ তৈরি, সেটার কারণটা কিন্তু থাকছে না আর, কারণ নিম্নচাপ সেখানে কমে যাচ্ছে, বা তাপমাত্রা কমে যাচ্ছে, জলভাগের তাপমাত্রা কমে যাচ্ছে। যাই হোক, প্রথম কথা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত সবসময় সমুদ্রের উপরেই সৃষ্টি হয়, সমুদ্রের উপরেই সবসময় সৃষ্টি হয়, তারপরে সেটা ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করে। আমাদের স্যাটেলাইট সিস্টেম অনেক উন্নত হয়েছে, আমরা অন্ততপক্ষে 1 সপ্তাহ আগে জানতে পারি যে সমুদ্রে একটা ঘূর্ণিঝড় সমুদ্রে তৈরি হচ্ছে। সেটা কিন্তু অন্তত 1 সপ্তাহ আগে আমাদের আবহাওয়া বিভাগ, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা কিন্তু জানিয়ে দেয়। তো সেটা কি করে জানানো সম্ভব? কারণ এই ঘূর্ণিবাত তৈরির যখন শর্তগুলো সবকটা মেনটেন হয়, তখন সমুদ্রে উপকূলের অদূরে, গভীর সমুদ্রে নয়, 60 থেকে 70 মিটার গভীরতা, তার বেশি যদি গভীর হয় তাহলে হবে না, কারণ টেম্পারেচারটা ছড়িয়ে যাবে চারদিকে। 60-70 কিলোমিটারের মধ্যে, মিটার, কিলোমিটার নয়, 60 থেকে 70 মিটারের মধ্যে সমুদ্রের উপকূলের আশপাশের গভীরতা সেটা হতে হবে। তাহলে, এবং টেম্পারেচার 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাটলিস্ট থাকবে, সি সারফেস টেম্পারেচার, সমুদ্রের উপরে পরিস্থিতিটা। তারপরে সেই জায়গাতে বায়ু প্রচণ্ড উত্তপ্ত হবে, ওপর দিকে উঠে যাবে, এবং আশপাশের অঞ্চল থেকে বায়ু সেই শূন্যস্থান পূরণ করতে ছুটে আসবে, এটা আমরা জানি। এবং কোরিওলিস বলের কারণে সেটা একটা ঘূর্ণির সৃষ্টি করবে। কোরিওলিস বল, তাহলে যদি প্রশ্ন হয় কোরিওলিস বল তাহলে কি, কোরিওলিস বল কি এমন জিনিস যাতে করে এই ঘূর্ণবাতের ঘূর্ণিটা তৈরি হচ্ছে? কোরিওলিস বল কি? স্যার কোরিওলিস ফোর্স হচ্ছে পৃথিবীর অভিকর্ষ টানের বিপরীতে যেটা কাজ করে, মানে পৃথিবীর ওপরের যে যেগুলো কম ডেন্স যে বস্তুগুলো, তার বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার যে প্রবণতা সৃষ্টি হয় কোরিওলিস ফোর্সের ফলে, যার জন্য বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতেরও একটা ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। মূল কারণটা কি, কোরিওলিস বল কেন তৈরি হয়? পৃথিবীর আবর্তনের জন্য তৈরি হয়। এটা বলতে হবে। পৃথিবী ঘুরছে, এবং এই যে বস্তুগুলো
পৃথিবীর উপরে যেগুলো রয়েছে সেটা একটা ছিটকে যাওয়ার প্রবণতা থাকে বাইরের দিকে। বায়ুর উপর সবচেয়ে বেশি কাজ হয়, কারণ বায়ুর ঘনত্ব সবচেয়ে কম। জলের উপরও কাজ হয়। তো সেই যে ছিটকে যাওয়ার প্রবণতা, সেটা বায়ুর ঘূর্ণির সৃষ্টি করে। এবং নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এই ছিটকে যাওয়ার প্রবণতা কম, বা কোরিওলিস বল কিন্তু কম নিরক্ষীয় অঞ্চলে। যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব তত কোরিওলিস বলটা কিন্তু বেশি অনুভূত হয়। এই কারণে 5 ডিগ্রি উত্তর দক্ষিণ এর মধ্যে কিন্তু কোনো ঘূর্ণিপাত তৈরি হয় না, হয় 5 থেকে 30 ডিগ্রির মধ্যে। কারণ এখানে তাপমাত্রাটা ঠিকঠাক, এখানে কোরিওলিস বল যথেষ্ট পরিমাণ আছে, নিম্নচাপ যথেষ্ট হচ্ছে এবং ঘূর্ণি সৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কোরিওলিস বলের কারণে। তাহলে 5 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে সমুদ্রের উপরে ক্রান্তীয় ঘূর্ণিবাত তৈরির শর্তগুলো মেনটেন হলো এবং ঘূর্ণির সৃষ্টি হলো ধীরে ধীরে। এই ঘূর্ণির সাথে সাথে কিন্তু মেঘ তৈরি হয়ে যায়, যেই মেঘটা স্যাটেলাইটে ধরা পড়ে, নির্দিষ্ট ধরনের মেঘ, এবং সেখানে দেখা যায় যে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছে, সেটা ধীরে ধীরে বাড়ছে, বড় হচ্ছে এবং পরিণত হওয়ার পরে সেটা স্থলভাগের দিকে আসতে থাকে। এবং আমাদের মূলত বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিবাত তৈরি হয় এবং সেটা ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নেয়। এই কারণে দেখবেন ভারতে সবথেকে বেশি কিন্তু কোথায় হয়? ঘূর্ণিবাতে যদি সবচেয়ে বেশি এলাকা বলা যায়, সেটা কোথায়? সারা ভারতবর্ষ জুড়ে আমি বলছি বঙ্গোপসাগরে হয়। বঙ্গোপসাগরে হয়। হ্যাঁ, বঙ্গোপসাগর যদি বলা হয় যে রাজ্যগুলো কোন রাজ্যগুলোতে সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায়? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। হ্যাঁ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশেও বটে, কিন্তু উড়িষ্যাটা, পশ্চিমবঙ্গটা সব থেকে বেশি। তামিলনাড়ুর দিকে ওটা যায় না, কারণ সেটা কিন্তু আরও দক্ষিণ দিকে চলে যাচ্ছে, ওখানে কোরিওলিস বল অনেক কম। তো বে অফ বেঙ্গলের যে মাঝামাঝি পোর্শন এইখানে তৈরি হয় এবং সেটা কখনো বেশিরভাগ উড়িষ্যার দিকে, অন্ধ্রপ্রদেশেও যায়, বেশিরভাগ উড়িষ্যার দিকে অথবা পশ্চিমবঙ্গের দিকে অথবা বাংলাদেশের দিকে ঘুরে যায়। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ঘূর্ণিবাত কবলিত এলাকা। ঘূর্ণিবাত তৈরি হওয়ার পরে সেটা স্থলভাগে প্রবেশ করে এবং করার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। মানে বৃষ্টি আগে থেকেই চলছিল, এখানে আরও বৃষ্টিটা দেখা যায়। যত প্রবেশ করে স্থলভাগের দিকে দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে স্থলভাগের সাথে সংঘর্ষ হয়, গাছপালা ঘরবাড়ির সাথে সংঘর্ষ। সমুদ্রের উপরে সব কিছু ছিল না, সংঘর্ষের জায়গা ছিল না, এখানে সংঘর্ষ হয়, বেগটা কমে আসে, ঝড়ের গতিবেগ কমে আসে এবং বৃষ্টি হতে হতে এখানে কিন্তু জলীয় বাষ্পের সাপ্লাই কমে যায়, কারণ সমুদ্রে যে জলীয় বাষ্পটা ছিল সেটা স্থলভাগে নেই, জলীয় বাষ্পের সাপ্লাই কমে যায়। সেই কারণে এই দুটো কারণে, ঘর্ষণ এবং জলীয় বাষ্পের সাপ্লাই, এই দুটো কারণে কিন্তু আমরা দেখব যে আস্তে আস্তে ঝড়টা কমছে, বৃষ্টিটা কমছে। ঠিক এই কারণে আমরা বলি ম্যানগ্রোভকে রক্ষা করতে হবে, সুন্দরবন অঞ্চলকে বাঁচাতে হবে, তাহলে ঝড়ের প্রকোপ কমবে, কারণ বাধা পাবে, সেটা ঘর্ষণের হাত থেকে বাঁচবে। মানে ঘর্ষণ হবে, বাধা পাবে যদি ম্যানগ্রোভ অরণ্য যথেষ্ট পরিমাণে থাকে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে ঘূর্ণবাত, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে বিভিন্ন টাইপ, 4টে টাইপে ভাগ করেছে। আমাদের যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, এই ঘূর্ণিঝড়কে 4টে ভাগে ভাগ করেছে। একটাকে আমরা সাধারণ ঝড় বলি, যেটা 60 থেকে মোটামুটি 62 থেকে 88, স্পেসিফিক একদম যদি বলতে হয় 62 থেকে 88 কিলোমিটার প্রতি ঘন্টা। এর পরেরটা যেটা, সেটা শক্তিশালী ঘূর্ণবাত, 89 থেকে 118 কিলোমিটার পার ঘন্টা। অতি শক্তিশালী ঘূর্ণবাত 119 থেকে 221 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু যথেষ্ট শক্তি থাকে এবং প্রচণ্ড ধ্বংস কাজ করে। শক্তিশালী ঘূর্ণবাত বা সর্বোচ্চ গতিবেগ থাকে 222 কিলোমিটার পার ঘন্টার বেশি। তো যাই হোক, আমরা বিভিন্ন উদাহরণ দিতে পারি, সেটা প্রয়োজন নেই, কিন্তু রিসেন্ট
কী ঘূর্ণিঝড় এসেছিল সেটা অবশ্যই দেখবেন, এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এবং কোন দেশ সেই নামকরণটা করেছে। ভারতীয় শুধু শুধু ভারতবর্ষে নয়, ভারতীয় উপমহাদেশে, এখানে ভারত মহাসাগরের আশপাশের অঞ্চলে এখানে ঘূর্ণিঝড় হয় যথেষ্ট পরিমাণে। তো কোন দেশ সেটা নামকরণ করেছে এবং আগামীতে কি আসতে চলেছে, যদি ঘূর্ণিঝড় গত 1 বছরের মধ্যে এসে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের তৈরি করে রাখতে হবে, যেটা এসেছিল এবং এই সময় এসেছিল, এই দেশ থেকে সেই নামকরণ করা হয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়। এখনও আমাদের জলবায়ুর বেশ কিছু টপিক বাকি থাকছে। সার্দার্ন অসিলেশন বাকি থাকছে, ভারতে বন্যা খরা পরিস্থিতি বাকি থাকছে, কোপেনের যে জলবায়ু শ্রেণী বিভাগ, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন, যেটা ভারতবর্ষের উপরে যে ভাগটা উনি করেছিলেন, সেটা আমাদের করতে হবে। সিম্বলগুলো জানতে হবে কোনটা কী আছে, এবং তার সাথে এলনিনো, সার্দাল অসিলেশনের সাথে এলনিনো, লানিনার সাথে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এই পোর্শনগুলো কিন্তু আমাদের করতে হবে। তো এটা একটা যথেষ্ট বড় অধ্যায়। আমি যেহেতু কনসেপচুয়াল অনেক বিষয় রয়েছে, সেই জন্য এটা একটু আমাদের ধীরে চলতে হবে। নেক্সট দিনও আমি কিন্তু এটা করাবো, এবং আগামীকাল আমি কিন্তু এই ক্লাসটা করিয়ে দেবো, যে পুরো ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর ওভারঅল ডিটেল যেটা, সেটা আমরা কিন্তু এখানে করে নেব। ঠিক আছে, থার্মোক্লাইন এবং এই যে আমাদের এলনিনো, লানিনা, এটা কিন্তু ডিটেলে আমাদের জানতে হবে। প্রচুর প্রশ্ন এসে থাকে এখান থেকে, নানান ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে। ওকে, তো এটা আমরা নেক্সট দিন করব। আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।